আসসালামু আলাইকুম। আপনাকে আন্তর্জাতিক সংবাদে স্বাগত জানাচ্ছি। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। নৌমহড়ায় ইরানের উপস্থিতির জন্য দক্ষিণ আফ্রিকার তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের। ইরান ইস্যুতে নেতানিয়াহু ও পুটিনের ফোনালাপে কি কথা হল? ভেনেজুয়েলার ভারী তেল যেভাবে খোলনলচে বদলে দেবে মার্কিন জ্বালানি খাত। বিশ্বব্যবস্থা এক বছরেই ওলটপালট করে দিয়েছেন ট্রাম্প। ইয়েমেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ, দায়িত্ব পেলেন মহসিন জিন্দানি। ট্রাম্পকে নিজের নোবেল পদক উপহার দিলেন মাচাদো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দক্ষিণ আফ্রিকার উপকূলে নৌমহড়ায় ইরানের অংশগ্রহণকে মানবাধিকার দমন ও আঞ্চলিক অস্থিতিশীলতার কারণে যুক্তরাষ্ট্র বিশেষভাবে নিন্দনীয় বলে আখ্যা দিয়েছে, যা দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। ইরানে বিদ্রোহীদের বিরুদ্ধে শাসক গোষ্ঠীর কঠোর দমনপীড়ন ব্যবস্থার কারণে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার উপকূলে নৌমহড়ায় মধ্যপ্রাচ্যের দেশটির উপস্থিতিকে বিশেষভাবে নিন্দনীয় বলে সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। ব্রিক্সভুক্ত দেশগুলোর অংশ হিসেবে অনুষ্ঠিত এই মহড়ায় অংশ নিতে চীন, ইরান, রাশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের জাহাজগুলো প্রায় এক সপ্তাহ আগে কেপটাউনের উপকূলীয় জলসীমায় প্রবেশ করে। স্থানীয় মাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে যে দক্ষিণ আফ্রিকা সরকার চীন নেতৃত্বাধীন এই মহড়ায় ইরানকে সরে দাঁড়াতে অনুরোধ করেছিল। এই মহড়া এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন ইরানে দমনপীড়ন চলছে, আর এর ফলে মানবাধিকার কর্মীদের মতে প্রায় কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। মহড়াগুলোতে ইরানি জাহাজগুলো ঠিক কতটা জড়িত ছিল তা স্পষ্ট নয়, তবে দক্ষিণ আফ্রিকার নৌবাহিনী এই মহড়াগুলোকে ন্যায্যতা দিয়ে বলেছে যে এগুলো জাহাজ চলাচল এবং সামুদ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয়। সমালোচকরা উল্লেখ করেছেন যে এই মহড়ায় এমন দেশগুলো একত্রিত হয়েছে যাদের সাথে যুক্তরাষ্ট্রের বড় ধরনের দ্বিপাক্ষিকতা মতভেদ আছে, অথচ একই সময়ে দক্ষিণ আফ্রিকা ওয়াশিংটনের সাথে নিজেদের ক্ষতিগ্রস্ত সম্পর্ক উন্নত করতে চাইছে। দক্ষিণ আফ্রিকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস ফেসবুকে একটি পোস্টে জানিয়েছে যে ইরান একটি অস্থিতিশীলকারী শক্তি ও সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র। যৌথ মহড়ায় যে কোনো ক্ষমতাতেই হোক না কেন, ইরানের অন্তর্ভুক্তি সামুদ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতাকে ক্ষুণ্ণ করছে। বিবৃতিতে বলা হয়েছে যে দক্ষিণ আফ্রিকার জন্য এটি বিশেষভাবে অনৈতিক। নিরাপত্তা বাহিনী যে ইরানি নিরাপত্তা বাহিনীকে তারা স্বাগত জানাচ্ছে, ঠিক সেই সময়ে যখন তারা পরিবর্তনের জন্য নিজেদের শক্ত সংগ্রাম করতে হয়েছে, তারা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়া ইরানি নাগরিকদের ওপর গুলি চালাচ্ছে, কারাবন্দী করছে ও নির্যাতন করছে। গাজা যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যা মামলাসহ বিভিন্ন নীতিগত মতভেদের কারণে ওয়াশিংটন ও দক্ষিণ আফ্রিকার মধ্যে সম্পর্ক তলানিতে পৌঁছেছে। দূতাবাস বলেছে যে ইরানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে দক্ষিণ আফ্রিকা বিশ্বকে ন্যায় বিচার নিয়ে উপদেশ দিতে পারে না। বিদ্রোহের সময় গ্রেফতারদের মৃত্যুদণ্ড কার্যকর হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও তিনি তার সেই পরিকল্পনা থেকে সরে এসেছেন বলে মনে হয়। ট্রাম্প প্রশাসন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আমেরিকা বিরোধী নীতির অভিযোগ এনেছে এবং নভেম্বরের G20 শীর্ষ সম্মেলন বয়কট করেছে। এছাড়াও যুক্তরাষ্ট্র দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 30% ট্রেড শুল্ক আরোপ করেছে। মধ্যপ্রাচ্যের মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের হামলার হুমকির পর আঞ্চলিক স্থিতিশীলতা এবং তেহরানের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার 16 জানুয়ারি হওয়ায় এই ফোনালাপে পুতিন ইরানের বিষয়ে মধ্যস্থতা করার জন্য রাশিয়ার সহায়তার প্রস্তাব দিয়েছেন। তিনি নেতানিয়াহুকে বলেছেন তিনি এই অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার জন্য আলোচনা চালিয়ে যেতে চান। রাশিয়ার প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারির দেওয়া এক বিবৃতিতে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে পুতিন মধ্যপ্রাচ্যে এবং ইরানের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। তিনি স্থিতিশীলতা রক্ষায় রাজনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ জোরদার করার পক্ষে নীতিগত পদ্ধতির রূপরেখা তুলে ধরেছেন। সেই সাথে বিভিন্ন স্তরে যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হয়েছেন। ভেনেজুয়েলার বিশাল তেলের খনি এবং সেখান থেকে উৎপাদিত ভারী ও সাওয়ার অর্থাৎ উচ্চ সালফারযুক্ত অপরিশোধিত তেল মার্কিন রিফাইনারিগুলোর জন্য এক অভাবনীয় সুযোগ তৈরি করেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর দেশটির তেল খাতের নিয়ন্ত্রণ নেওয়ার যে প্রচেষ্টা যুক্তরাষ্ট্র চালাচ্ছে, তাতে এই বিশেষ ধরনের তেলের গুরুত্ব এখন সবার নজরে।
বিশ্বে তেলের শত শত ধরন থাকলেও সান্দ্রতা এবং সালফারের পরিমাণের ওপর ভিত্তি করে এদের চাহিদা ভিন্ন হয়। সাধারণত হালকা ও মিষ্টি তেল প্রক্রিয়াকরণ সহজ হলেও ভেনেজুয়েলার তেল মূলত ভারী ও টক স্বাদের, যা জ্বালানি হিসেবে রূপান্তর করা বেশ ব্যয়বহুল ও জটিল। ভেনেজুয়েলার কাছে বর্তমানে বিশ্বের বৃহত্তম প্রমাণিত তেলের মজুদ রয়েছে, যার পরিমাণ প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল। এই মজুদের সিংহভাগই দেশটির ওরিনোকো তেল বেল্টে অবস্থিত। তবে দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা এবং অবকাঠামোগত অবক্ষয়ের কারণে দেশটির উৎপাদন ক্ষমতা আশঙ্কাজনকভাবে কমে গেছে। ১৯৭০-এর দশকে যেখানে দৈনিক উৎপাদন ছিল ৩৫ লাখ ব্যারেল, বর্তমানে তা নেমে এসেছে ৯ লাখ ব্যারেলের নিচে। বিশ্লেষকদের মতে এই খাতের পুনরুজ্জীবনে অন্তত $১১০ বিলিয়ন বিনিয়োগ প্রয়োজন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে মার্কিন কোম্পানিগুলো সেখানে বিলিয়ন ডলার বিনিয়োগে প্রস্তুত, যদিও নিরাপত্তা ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে অনেক বড় প্রতিষ্ঠান এখনও দ্বিধাগ্রস্ত। তবে তেল উত্তোলনকারী কোম্পানিগুলোর মধ্যে দ্বিধা থাকলেও মার্কিন রিফাইনারি বা তেল শোধনাগারগুলোর জন্য ভেনেজুয়েলার এই তেল অত্যন্ত লাভজনক। যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী দেশ হলেও তাদের উৎপাদিত তেল মূলত হালকা শেল অয়েল, কিন্তু টেক্সাস ও লুইজিয়ানার উপকূলীয় শোধনাগারগুলোর প্রায় ৭০% তৈরি করা হয়েছে ভারী তেল প্রক্রিয়াকরণের উপযোগী করে। কয়েক দশক আগে যখন ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের প্রধান তেল সরবরাহকারী ছিল, তখন থেকেই এই শোধনাগারগুলো তাদের চাহিদার কথা মাথায় রেখে বিশেষ কারিগরি কাঠামোয় গড়ে উঠেছিল। বিশেষজ্ঞদের মতে ভেনেজুয়েলার ভারী তেলের সরবরাহ বাড়লে মার্কিন রিফাইনারিগুলো সবচেয়ে বেশি উপকৃত হবে। বর্তমানে মার্কিন শোধনাগারগুলো কানাডা থেকে ভারী তেল আমদানি করে তাদের চাহিদা মেটাচ্ছে, কিন্তু ভেনেজুয়েলার তেল সাধারণত কানাডিয়ান তেলের তুলনায় সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়। ফলে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়িত হলে এবং ভেনেজুয়েলা থেকে তেলের প্রবাহ বাড়লে তা কেবল মার্কিন জ্বালানি নিরাপত্তাই নিশ্চিত করবে না, বরং শোধনাগারগুলোর মুনাফাও বহুগুণ বাড়িয়ে দেবে। ডোনাল্ড ট্রাম্প গত বছরের শুরুতে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। এরপর থেকে এক বছরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী স্থিতিশীল বিশ্ব ব্যবস্থাকে কার্যত তছনছ করে দিয়েছেন তিনি। তার নেওয়া একের পর এক আগ্রাসী পদক্ষেপ বিশ্ব রাজনীতিকে এমন এক অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে যা আগে কখনো দেখা যায়নি। ট্রাম্পের মেয়াদ শেষ হতে হতে বিশ্ব হয়তো সম্পূর্ণ অচেনা এক রূপ ধারণ করবে। আগামী জুনে ৮০ বছরে পদার্পণ করতে যাওয়া এই রিপাবলিকান নেতা নতুন বছরের শুরু থেকেই যুদ্ধংদেহী মনোভাবে অবতীর্ণ হয়েছেন। ৩ জানুয়ারি তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলায় তার নির্দেশে মার্কিন সামরিক অভিযান চালানো হয়। এতে শতাধিক মানুষ নিহত হন। দেশটির বামপন্থী প্রেসিডেন্ট ও মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের শত্রু নিকোলা মাদুরোকে তুলে নিয়ে যায় মার্কিন বিশেষ বাহিনী। ভেনেজুয়েলায় অভিযানের পর থেকে শত্রুমিত্র নির্বিশেষে সবার বিরুদ্ধেই শক্তি প্রয়োগের হুমকি দিচ্ছেন ট্রাম্প। তিনি আবারও ন্যাটোর সদস্য দেশ ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড দখলের দাবি তুলেছেন। ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনে কড়াকড়ি শুরু হলে সেখানেও হামলার হুমকি দিয়েছেন। এমনকি প্রতিবেশী দেশ মেক্সিকো ও কলম্বিয়াতেও সাময়িক হস্তক্ষেপের চিন্তা করছেন বলে মাঝে মধ্যে ইঙ্গিত দিয়েছেন। পরে অবশ্য ওই দুই দেশের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার পর তার এ মনোভাবে পরিবর্তন হয়েছে বলে মনে হয়েছে। ট্রাম্পের সমর্থকরা বলছেন তিনি নিজের অনুকূলে কোনো ফলাফল পাওয়ার আগ পর্যন্ত কোনো কূটনৈতিক সমাধানের পথে হাঁটেন না। ট্রাম্প আমেরিকা ফার্স্ট বা সবার আগে যুক্তরাষ্ট্র রূপকল্প বাস্তবায়নে রাষ্ট্র পরিচালনার চিরাচরিত পদ্ধতিগুলো ভেঙে একলা চলো নীতি গ্রহণ করেছেন। এই ধারাবাহিকতায় সবশেষ জাতিসংঘের সংস্থাসহ ডজনখানেক আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ট্রাম্পের এ পদক্ষেপকে সমর্থন করেছেন। তিনি বলেছেন অনেক আন্তর্জাতিক সংস্থা এখন শুধু বিশ্বায়নবাদীদের এজেন্ডা বাস্তবায়ন করছে। শুধু দেশের বাইরে নয়, ভেতরেও ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দমনপীড়ন চালানোর অভিযোগ উঠেছে। তার প্রশাসন সম্প্রতি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে মিনিয়াপোলিসে ইমিগ্রেশন বিরোধী অভিযান চালায়। সেখানে এক ইমিগ্রেশন কর্মকর্তা রেনি গুড নামের এক মহিলাকে গুলি করে হত্যা করেন। এ ঘটনায় ট্রাম্প কিংবা তার প্রশাসন লোক দেখানো সহানুভূতিও দেখায়নি, উল্টো দমনপীড়নের মাত্রা বাড়িয়ে দিয়েছে।